পূর্ব কপাল কুঁচকে তির্যক চাহনিতে তাকিয়ে আছে অপর পাশে বসা হিদির দিকে। মেয়েটা কেমন অদ্ভুতভাবে খাবার খাচ্ছে। এমন তাড়াহুড়ো করে খাওয়া দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে মেয়েটা কতটা ক্ষুধার্ত ছিল। ক্ষুধার তীব্রতায় আশপাশে খেয়াল না রেখে তাড়াহুড়ো করে খাচ্ছে। মিস্টার মার্ডারার, অমনভাবে তাকিয়ে না থেকে খাবার খান। আসলে কেউ আমার দিকে তাকিয়ে থাকলে খেতে পারি না। হিদি খাওয়ায় এতটাই মগ্ন ছিল যে কোথায় আছে তা ভুলে গিয়েছিল। যখন সম্বিত ফিরল তখন সামনে তাকাতেই পূর্ব কেমন অদ্ভুত চাহনিতে তাকিয়ে আছে তার দিকে সে অপ্রস্তুত হয়। তারপর গলা খাকরি দিয়ে সাহস করে বলে কথাটি। পূর্ব নড়েচড়ে ওঠে। গম্ভীর কণ্ঠে বলে ওঠে, আর একবার এই নামে ডাকলে আপনাকে শ্যুট করতে দুবার ভাবব না মিস হোয়াট এভার। হিদির সাহস জানালা দিয়ে পালাল। সে খাওয়া বাদ দিয়ে শঙ্কিত বদনে তাকিয়ে রইল মানুষটার দিকে। পূর্ব দৃষ্টি স্থির করল খাবার প্লেটে। কাটা চামচ দিয়ে সিদ্ধ সবজি আর চামচ দিয়ে স্যুপ খেতে লাগল। ওসব খাবার দেখে হিদির মুখ কুঁচকে আসল। এসব পানি সিদ্ধ সবজিকে খায়? সে সংকুচিত দৃষ্টিতে পরখ করে পূর্বের খাওয়ার ধরন। কেমন যেন ব্রিটিশদের মতো ভাব। হুট করেই তার দৃষ্টি আটকাল আগন্তুকের মুখে। সে খুঁটিয়ে খুঁটিয়ে পরখ করে। ফরসাটে বর্ণ, সরু নাক, কালচে বাদামি বর্ণের মণি, তীক্ষ্ণ চোখ, খোঁচা খোঁচা দাড়ি, সিল্কি কালো চুল, গোলাপি ওষ্ঠ আর পেটানো সুঠামদেহী শরীর। মানে এক কথায় বলা যায় তার কল্পনার থেকেও মাত্রাতিরিক্ত সুদর্শন একজন পুরুষ। তার মনটা যেন বেহায়া হয়ে উঠল। অকারণে লজ্জায় আড়ষ্ট হয়ে যেতে লাগল। হঠাৎ খেয়াল করল ব্ল্যাক হুডি খানিকটা উপর অবধি ফোল্ড টেনে রাখা। সব মিলিয়ে অচেনা মানুষটাকে মারাত্মক আকর্ষণীয় লাগছে আর ভ্রুর উপরের অংশে কাটার দাগটা যেন অদ্ভুত লাগছে। কেমন যেন ভিলেনের মতো ভাইব দিচ্ছে। আমাকে চোখ দিয়ে না গিলে খাবার খাওয়ায় মনোযোগ দিন। পূর্ব খাওয়ার মাঝেই গম্ভীর কণ্ঠে বলে উঠল। হিদি হচকচিয়ে গেল। দ্রুত দৃষ্টি নামিয়ে নিয়ে খাওয়ায় মনোযোগী হওয়ার ভান করল। ছিহক ছিহক সে কি উল্টাপাল্টা ভাবছিল। মানুষটা নিশ্চয়ই অমন করে তাকানো দেখে বেহায়া ভেবেছে। তার কেমন যেন লাগল। নিজের প্রতি বিরক্ত লাগল। দুজনের খাওয়ার মাঝেই কোথাও থেকে আশফি আসল। হাতের ব্যাগটা রেখে ওদের সাথে জয়েন হল খাওয়ায়। অতঃপর তিনজন খাওয়া দাওয়া শেষ করল। এই মেয়ে, এটা আপনার জন্য। আশফি ব্যাগটা অচেনা মেয়েটার দিকে বাড়িয়ে দিয়ে বলে উঠল। হিদি অবাক হয়ে বলল, আমার জন্য? কিন্তু এটা তো আমার না। আশফি হেসে বলল, লেডিস আউটফিট আছে, শাড়িটা বদলে নিন। হিদির অবাকের মাত্রা বাড়ল। বলল, মেয়েদের জামাকাপড়? আমি তো বলিনি এগুলো আনার জন্য। এত কথা না বলে দ্রুত চেঞ্জ করে নিন। এখান থেকে বেরোতে হবে। কিন্তু ভাইয়া, আমার এগুলোর প্রয়োজন নেই। আপনি কেন এসব কিনতে গেলেন? কেনার ইচ্ছে ছিল না তবুও কিনতে হল। কি বিড়বিড় করছেন? কেন কিনলেন? এমনি আমি আপনাদের কাছে ঋণী হয়ে গেছি। হিদি মন খারাপ করে বলল। আশফি কি বলবে ভাবতে লাগল। কিছুক্ষণ মৌন থেকে বলল, আপনার শাড়িটা নোংরা হয়ে গেছে। খানিকটা ছিঁড়েও গেছে। তাই ভাবলাম ড্রেস কেনা দরকার। যেই ভাবা সেই কাজ, পাশের একটা শপিংমল থেকে কিনে আনলাম। ব্যাগটা নিন আর গিয়ে দ্রুত চেঞ্জ করে আসুন। আমাদের বেরোতে হবে। ঠিক আছে। শুনুন ভাইয়া, আমার নাম হিদস্মিতা। সবাই হিদি বলে ডাকে। এই মেয়ে, ওই মেয়ে, মিস হোয়াট এভার এসব বলে ডাকার দরকার নেই। হিদি কথাটা বলে দ্বিধাদ্বন্দ্বিত মনে ব্যাগটা নিয়ে ওয়াশরুমের দিকে চলে গেল। আশফি দম ফেল। সে এগিয়ে গিয়ে দাঁড়াল পূর্বের কাছে। পূর্ব আয়েশ করে বসে আছে সোফায়। নীরবচিত্তে কোনো কিছু নিয়ে গভীর ভাবনায় মত্ত। সে গলা খাকরি দিয়ে বলে, মেয়েটাকে নিয়ে কি ভাবলি? পূর্ব কপাল কুঁচকে ভাবলেশহীনভাবে বলল, ভাবাভাবির কি আছে? মেয়েটা থেকে ওর আন্টির ঠিকানা জেনে পৌঁছে দে। তুই যাবি না? উহু, আজ রাতটা এখানে থাকব। তোর ভাবসাব ভালো লাগছে না পূর্ব। সত্যি করে বল, কি চলছে তোর মাথায়? অনেক কিছু চলছে। কিন্তু মেয়েটা এখানে থাকলে ডিস্টার্ব হব। তাই এটাকে বিদায় কর। পূর্ব গম্ভীর কণ্ঠে বলে উঠল। আশফি সন্দিহান ভঙ্গিতে চাইল। বন্ধুর মনমস্তিষ্কে কি চলছে তা বুঝতে অক্ষম।
সেসব বাদেও গতরাতের ঘটনাটা নিয়ে একটু চিন্তিত। হুটহাট পুরনো বাড়িতে গিয়ে আলতাফ তালুকদারকে মেরে ফেলা কেমন যেন অদ্ভুত লাগছে। সে তপ্ত শ্বাস ফেলে স্বাভাবিকভাবে জিজ্ঞেস করে, গতরাতের যা ঘটল সেটার প্ল্যানিং কি আগেই করেছিলি? পূর্ব ওষ্ঠ বাঁকিয়ে হেসে বলল, উহু, হঠাৎ করেই হয়ে গেল। বুঝলাম। তবে মেয়েটাকে ছেড়ে দেওয়া কি ঠিক হচ্ছে? কি বলতে চাইছিস ভালোভাবে বল। মেয়েটা কিন্তু জানে তুই আলতাফ তালুকদারকে শ্যুট করেছিস। যদি উল্টাপাল্টা ভেবে কাউকে বলে দেয় তখন কি হবে ভাবতে পারছিস? তেমন কিছুই হবে না। মেয়েটা কাউকে কিছু বলবে না। পূর্ব নির্লিপ্ত ভঙ্গিতে বলে উঠল। আশফি এত কনফিডেন্স দেখে আশ্চর্যিত হল। সে সংকুচিত দৃষ্টি নিবদ্ধ করল। রাতের গভীরতা বাড়ছে। সময়টা তখন 1:30টার আশেপাশে। পূর্ব পকেট থেকে ফোনটা বের করল। ফোন স্ক্রিনে নজর পড়তেই দেখল মায়ের 10টা মিসড কল। সে দীর্ঘশ্বাস ফেলে কল দেয় সেই নম্বরে। কিছুক্ষণ পরেই ওপর পাশ থেকে ভেসে আসে নারী কণ্ঠ, পূর্ব, তুই কোথায়? পূর্ব ফোনটা কানে গুজল। শান্ত কণ্ঠে বলল, আমি শহরের বাহিরে কাজে এসেছি মা। মহিলাটি রেগে বললেন, তোমার কাজ কবে শেষ হবে বলো তো? আজকে আমার সাথে তোমার মেয়ে দেখতে যাওয়ার কথা ছিল। কিন্তু তুই কাজের বাহানা দিয়ে চলে গেছিস। এটা ঠিক করিসনি। কাজটা শেষ করা জরুরি ছিল মা। কাজের কথা রাখ। শোন, আমার মেয়ে পছন্দ হয়েছে। আগামী শুক্রবার বিয়ের ডেট ফিক্সড করে যাব। আপাতত বিয়ে করার ইচ্ছে নেই। বিয়ের ডেট ফিক্সড করতে চাইলে করতে পারো। কিন্তু বিয়ের দিন আমায় পাবে না। তাই যা করবে ভেবেচিন্তে করা শ্রেয়। তুই বিয়ে বিদ্বেষী হলি কবে থেকে? মহিলাটি উচ্চস্বরে বললেন। পূর্ব দম ফেলে ছোট্ট করে প্রত্যুত্তর করল, বাড়ি ফিরে কথা বলছি। সে কল কেটে ফোনটা প্যান্টের পকেটে ঢুকিয়ে নেয়। পাশে বসে আশফি ফোনে কথোপকথন শুনছিল। বুঝতে পারল আন্টি আবারও বিয়ে নিয়ে তাড়া দিচ্ছে। সে হেসে বলল, বয়সটা তো কম হলো দোস্ত। বিয়েটা করে নে। পূর্ব গা এলিয়ে বসে নির্লিপ্ত ভঙ্গিতে বলে, আমার অনিশ্চিত জীবনের সাথে কাউকে জড়ানোর ইচ্ছে নেই। তাই বলে বিয়ে করবি না? আপাতত বিয়ের প্রতি ইন্টারেস্ট নেই। ঘড়ির কাঁটায় রাত 3:10 পার্কিং প্লেসের দাঁড়িয়ে আছে হিদি। আশফি পার্কিং প্লেসের ভেতরে গাড়ি আনতে গেছে। মেয়েটা অশান্ত ভঙ্গিতে আশেপাশে তাকিয়ে পূর্বকে খুঁজছে। যাওয়ার পূর্ব মুহূর্তে শেষবারের মতো একবার কৃতজ্ঞতা জানিয়ে যেতে চায় সে। মানুষটাকে যতটা খারাপ ভেবেছিল ততটা খারাপ নয়। মানুষ খুন করুক তবুও মনুষ্যত্ব আছে, আর আলতাফ তালুকদারকে মারায় খারাপ লাগেনি, বরং ভালো লেগেছে তার। অমন জঘন্য মানুষের বেঁচে থাকার অধিকার নেই। কিন্তু তার মনটা মানতে চায় অমন দিচেতা মানুষ একজন খুনি। সে দীর্ঘশ্বাস ফেলে। আজকের এ জঘন্য দিনটা আর কখনো মনে রাখবে না। আগামী দিনের শুরু হবে নতুনভাবে, যেখানে অতীতের তিক্ত স্মৃতির স্থান থাকবে না। হিদি। কারো কণ্ঠস্বর কর্ণকুহরে প্রবেশ করতেই হিদির ভাবনার সমাপ্তি ঘটে। সে চকিত নয়নে তাকায় সামনে দাঁড়ানো গাড়ির ভেতরে দিকে মানুষটার দিকে। আশফি পুনরায় বলে, আপনাকে কখন থেকে ডাকছি? কি এত ভাবছিলেন হুম? খালার বাসায় যাওয়ার ইচ্ছে নেই নাকি? হিদি দ্রুত পায়ে এগিয়ে গিয়ে অপ্রস্তুত হয়ে বলল, তেমনটা নয় ভাইয়া। চলুন। আশফি হাসল। হিদি হাতের ব্যাগটা আকরে পা বাড়াতেই থেমে গেল। উসকুস করে আশফিকে উদ্দেশ্য করে বলল, ভাইয়া, মিস্টার মার্ডারার কোথায়? আশফি হতবাক হয়ে এমন সম্বোধন শুনে কার কথা বলছে তা বুঝতে একটু কষ্ট হল। সে গলা খাকরি দিয়ে জিজ্ঞেস করল, মিস্টার মার্ডারার? কার কথা বলছেন? হিদি জিভ কেটে আমতা আমতা করে বলল, পূর্ব সাহেব। আপনার কি জানের ভয় নেই? যদি ভয়ডর থেকে থাকে এসব নামে ডাকবেন না। কিন্তু উনি তো আমার চোখের সামনে খুন করেছেন। বেশি কথা বললে আপনাকেও জমের বাড়ি পাঠাতে সময় লাগবে না। এবার বলুন পূর্বকে কেন খুঁজছেন? গহনা দেওয়ার জন্য? হিদি মিনমিনে কণ্ঠে বলল। আশফি হেসে উঠল। পূর্ব গহনা দিয়ে কি করবে? ওকে দেখে কি আপনার মেয়ে মনে হয় যে তোমার দেওয়া গহনা পরে ঘুরবে? হিদি মুখ ভার করে বলল, আমাকে পালাতে সাহায্য করার বিনিময়ে উনি গহনা বিক্রির পুরো টাকা চেয়েছে। এত রাতে গহনা বিক্রি করে টাকা দিতে পারব না। তাই আর কি।
কি বললেন? পূর্ব আপনাকে সাহায্য করার বদলে গহনা বিক্রি করার সম্পূর্ণ টাকা চেয়েছে। আমার বিশ্বাস হচ্ছে না। আমি সত্যি বলছি। এই গাড়িটা দেখছেন, এটা পূর্বর। দাম কত জানেন? ৭০ লাখের উপরে। উনার এত টাকা, তাও আমার মতো অসহায় মেয়ের থেকে টাকা চাইল। আপনার বন্ধু অনেক লোভী। হিদি চক্ষুদ্বয় বড় করে বিস্মিত কণ্ঠে বলল। আশফি কিছু বলতে যাবে কিন্তু বলতে পারল না। সে শুকনো ঢোক গিলল। মেকি হেসে হাত নাড়িয়ে বলল, হাই বন্ধু। হিদি তৎক্ষণাৎ পিছু ফিরল। সামনে দণ্ডায়মান মানুষটিকে দেখে হচকচিয়ে গেল। এই রে! তার কথা শুনে ফেলেনি তো? যদি শুনে থাকে তাহলে নিশ্চয়ই শ্যুট করে দেবে। সে আতঙ্কিত হয়ে মনে মনে উপরওয়ালাকে ডাকতে লাগল। পূর্বের চক্ষুদ্বয় ধারালো ফলার ন্যায় উদ্দাম বেগে ছুটে গেল মেয়েলি মুখপানে। মুহূর্তেই চোয়াল শক্ত হয়ে যায়। মেয়েটা তার অগোচরে লোভী বলে সম্বোধন করছে। আপাতত অন্য একটা বিষয় নিয়ে চিন্তিত আছে। তাই কোনো ঝামেলায় করতে চাইছে। নইলে এতক্ষণ হিদি নামক রমণীর মুখ বন্ধ করার ব্যবস্থা করত। তাই বাসছে, তুই ওর সাথে যা। পূর্বদি কণ্ঠে বলে উঠল। আশফি গাড়ি থেকে নেমে এসে সামনাসামনি দাঁড়াল। স্বাভাবিকতা বজায় রেখে বলল, ঠিক আছে। কিন্তু হিদিকে কে পৌঁছে দেবে? পূর্ব ওষ্ঠ বাঁকিয়ে স্বভাবসিদ্ধ কণ্ঠে বলল, সেটা তোকে ভাবতে হবে না। তুই তাইবের সাথে গিয়ে কাজটা ফিনিশ কর। আশফি কিছু বলল না। সে দেখল ব্ল্যাক রঙের আরেকটা গাড়ি এসে রাস্তার পাশে দাঁড়িয়েছে। সে দেরি না করে দ্রুত পায়ে চলে যায়। পূর্ব শানিত পায়ে এগিয়ে গিয়ে গাড়ির দরজা খুলে ড্রাইভিং সিটে বসে শব্দ করে দরজাটা আটকে দেয়, গাড়ি স্টার্ট দেয়। হিদি চমকে ওঠে তাকায়। মানুষটা তাকে রেখে যাওয়ার পায়তারা করছে। সে দৌড়ে যায়। ড্রাইভিং সিটে বসা মানুষটিকে উদ্দেশ্য করে বলে, আপনি আমায় রেখে চলে যাবেন পূর্ব সাহেব? মেয়েলি মলিন কণ্ঠ শুনে তির্যক চাহনিতে তাকায়, বাহিরের দিকে তাকায়। তার নজরে আসে অশ্রুতে টৈটুম্বুর কাজল কালো আখির উগল। মেয়েটা কি কাঁদছে? পরিস্থিতি না বুঝে কাঁদে কেউ? সে দীর্ঘ শ্বাস ফেলে। সামনে তাকিয়ে কণ্ঠে বলে, গাড়িতে উঠে বসুন। হিদি কথাটা শোনা মাত্রই পেছনের দরজা খুলে উঠতে যায়, তখনই পূর্ব বলে, সামনে বসুন মিস হিদত্ত। হিদি থমকাল যেন। মানুষটা তাকে অন্য নামে সম্বোধন করেছে। সে নিজেকে সামলে ক্ষীণ কণ্ঠে বলে, আমার নাম হিদি, হিদ্যতা নয়। পূর্ব নীরব ভূমিকা পালন করল। হিদি অপর পাশে গিয়ে দরজা খুলে ফ্রন্ট সিটে বসল। তারপর সিট বেল্ট বাঁধল। আর চোখে তাকিয়ে নাক টেনে ভার কণ্ঠে বলল, ধন্যবাদ আমাকে একা ফেলে না চলে যাওয়ার জন্য। পূর্ব গাড়ি টান দেয়। সামনে দৃষ্টি স্থির করে হঠাৎ শুধায়, অচেনা একটা ছেলের সাথে আছেন, ভয় করছে না? হিদি জবাব দেয়, অল্প ভয় করছে। অচেনা একজনের সাথে আছেন, বেশি ভয় পাওয়ার কথা ছিল। অল্প কেন পাচ্ছেন? আপনাকে দেখে মোটেও খারাপ মানুষ মনে হয় না। তাই ভয় কম পেয়েছি। কিন্তু কিন্তু আপনার সিক্রেট রূপটা মনে হতেই ভয়ে শিউরে উঠি। চোখের সামনে কাউকে খুন হতে দেখেছি, আর যে মানুষটা খুন করেছে আর আমায় ওই নরক থেকে বাঁচিয়েছে তাকে ভরসা করে সাথে যাচ্ছি। হিদি কম্পনরত কণ্ঠে আওড়াল। পূর্ব প্রতিক্রিয়াহীন রইল। এ মুহূর্তে আর কোনো কথা বলার ইচ্ছে হল না। রাতের গভীরতা বাড়ছে। কালো রঙের গাড়িটি মেইন রোড দিয়ে হাই স্পিডে ছুটছে। হিদি আনমনা ভাব নিয়ে বাহিরে তাকিয়ে আছে। রাতের ব্যস্ত শহর দেখছে। তার মনে প্রশ্ন আসে, মানুষটা তাকে কোথায় নিয়ে যাচ্ছে? সে ঘাড় বাঁকিয়ে তাকায়। সাহস সঞ্চার করে শুধায়, আমায় কোথায় নিয়ে যাচ্ছেন? পূর্ব জবাব দেয়, আমি যেখানে যাচ্ছি আপনিও সেখানে যাচ্ছেন। আমি খালামনির বাসায় যাব। আগামীকাল আশফি পৌঁছে দিবে। কিন্তু নো মোর ওয়ার্ডস মিস হিদি। ভোরের আলো ফুটতে শুরু করেছে। পূর্বের গাড়িটি তখনই প্রবেশ করল বাংলোর ভেতরে। পার্কিং প্লেসে গাড়ি রাখতেই নেমে এলো হিদি। গুটি গুটি পায়ে এসে হতবাক হয়ে দেখতে লাগল পুরনো বাংলোটি। এটা বেশ পুরনো, তবে বোঝার উপায় নেই। সাদাটে রং করা। সামনে বড় উঠোনের মতো। একপাশে ফুলের বাগান আর অন্য পাশে বসার ছাউনি। পুরোটা যেন সাদাটে আলোয় আলোকিত হয়ে আছে। হিদির বিস্ময় বাড়ে। মনে হয় সে কোনো পুরনো রাজপ্রাসাদে চলে এসেছে। কিন্তু মানুষটা তাকে এখানে কেন নিয়ে এসেছে?
এত বড় বাংলোতে গুম করে রেখে দিলে কেউ তাকে খুঁজে পাবে না। আচ্ছা, একজন অচেনা মানুষকে কি বিশ্বাস করা উচিত হচ্ছে? তারপর তিনি একজনকে মার্ডার করেছে। আমার সাথে আসুন। পূর্বের কথায় ধ্যান ভাঙে। সে সামনে তাকাতেই দেখতে পায় মানুষটা সদর দরজার দিকে পা বাড়িয়েছে। সে আর দেরি না করে দৌড়ে পিছু নিল। দরজার সামনে আসতেই কেউ একজন খুলে দিল। পূর্ব ভেতরে প্রবেশ করে সরাসরি সিঁড়ি ভেঙে উপরের যেতে লাগল। হিদি উসকুস করতে লাগল। যাবে কি যাবে না ভাবতে লাগল। বেশি কিছু না ভেবে পিছু নিল। দ্বিতীয় তলায় পশ্চিম পাশের একটা রুমের সামনে দাঁড়াল পূর্ব। মেয়েটাকে উদ্দেশ্য করে শুধু বলল, কয়েক ঘন্টার জন্য রুমটা তোমার। যা ইচ্ছে করতে পারো। কথাটা বলে পূর্ব চলে গেল। হিদি ফ্যালফ্যাল করে চেয়ে রইল মানুষটার যাওয়ার পানে। অদ্ভুত লাগল বটে। ব্যাটার ভাব মনে হয় একটু বেশি। সে পাত্তা না দিয়ে রুমের দরজাটা খুলতে উদ্যত হল। ওমা গো, সাদা কাপড় ফিন্দা ভূত দাঁড়াইয়া রইছে গো। কে আছে, বাঁচাও আমারে। মেয়েটার চিৎকার শুনে থতমত খেয়ে গেল হিদি। সে দরজা না খুলে সামনে তাকাতেই দেখতে পেল কম বয়সী একটা মেয়েকে। বয়স তার থেকে 2-3 বছর বেশি। সে দীর্ঘশ্বাস ফেলে নিজের পরনে জামার দিকে তাকায়। সাদা রঙের কুর্তি, পায়জামা আর ওড়না। ভোরবেলা যে কেউ এমন পোশাকে দেখলে ভয় পাবে স্বাভাবিক। হিদি গলা উঁচিয়ে বলে, আমি ভূত নই আপু। বিশ্বাস না হলে ছুঁয়ে দেখুন। মেয়েটি আতঙ্কিত হয়ে বলল, হয় আমি ছুঁইতে যাই আর তুমি আমার ঘাড় মটকাও। ও মাগো, বাঁচাও। ভূত আমার পুত, পেতনি আমার ঝি। মেয়েটা দোয়া দরুদ পড়তে লাগল আর চিল্লাতে লাগল। হিদি উপায়ন্তর না পেয়ে দৌড়ে গিয়ে হাত ধরল মেয়েটার। মিনু উষ্ণ ছোঁয়া পেয়ে চুপ হয়ে গেল। ভয়টা যেন কমে আসল। সে বুঝতে পারল সামনে দাঁড়ানো মেয়েটা আসলে মানুষ, ভূত নয়। সে নিজের নির্বুদ্ধিতায় লজ্জা পেল। কিন্তু এ বাংলোতে মেয়েটা কিভাবে আসল? চুরি করতে আসেনি তো? সে ছিটকে দূরে দাঁড়াল। গমগমে কণ্ঠে বলল, এই মাইয়া তুমি কেডা? ভেতরে কেমনে আইলা? হিদি জবাব দিল, পূর্ব সাহেবের সাথে এসেছি। কি ছোট সাহেবের সাথে আইছ? মিথ্যা কথা কওয়ার জায়গা পাও না? মুই জানি হের চরিত্তর ভালা। ছি ছি, কি ভাবছ? আমি উনার পরিচিত। বিপদে পড়েছিলাম, তাই আজকের অবশিষ্ট রাতটা এখানে থাকতে বলেছেন। সকাল হলেই চলে যাব। তাই কন। আমি কি না কি ভাবছি। যান, শুইয়া পড়েন। আমি যাই গলা ভিজাইয়া ঘুমাই গিয়া। কথাটা বলে মিনু হন্তদন্ত হয়ে ছুটে চলে গেল। হিদি দম ফেল। আর কত কি শোনা লাগবে কে জানে? মুহূর্তেই মনে পড়ল রিমি কিংবা তার খালাম্নিকে কল করে জানানো হয়নি সে ঠিক আছে। হয়তো ওরা চিন্তা করছে। ইস, কারো থেকে ফোন নিয়ে কল করার দরকার ছিল। তার ফোন আর ব্যাগটা কোথায় পড়েছে কে জানে?